প্রিয় দেশবাসী, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপর। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। 16ই ডিসেম্বর 2025 জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরু থেকে শেষ তিনি গণতন্ত্রের কথা বলেছিলেন, আর তা করতেই দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ডাক দিয়েছিলেন। কোনো দেশে গণতন্ত্রের অস্তিত্ব নির্ধারণে এই সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা বড় বিষয়। বাংলাদেশের অতি জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর। এই আনিস আলমগীর সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমাজ মাধ্যম ও বাংলাদেশের বিভিন্ন টক শোতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনা করে কটাক্ষের শিকার হয়েছিলেন। আনিস আলমগীরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন টেলিভিশনের টক শোতে বসে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রপাগান্ডা চালিয়েছেন। 2024-এর এপ্রিল মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে সাংবাদিক সম্মেলনের সময় প্রশ্ন করেছিলেন বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা। অভিযোগ, উপদেষ্টার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে এরপরই চাকরি খোয়াতে হয় এটিএন বাংলা, চ্যানেল আই ও দীপ্ত টিভির 3 সাংবাদিককে। কথোপকথনের মাঝে জুলাই আন্দোলনে 1400 মানুষ খুন হয়েছেন এমন দাবি করে বসেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। 3 সাংবাদিক প্রশ্ন তোলেন, কিভাবে তিনি বলছেন পরিসংখ্যানটা 1400, সরকারি পরিসংখ্যানে যেখানে 850 বলা হচ্ছে। আপনি যেমন এখন প্রশ্ন করছেন, 1972 সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসেই প্রশ্নটা করতেন, ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতিমন্ত্রী যিনি ছিলেন, আমি জানি না কে ছিলেন, ওনাকে যদি প্রশ্ন করতেন, আচ্ছা এই যে আপনারা বারবার বলছেন খুনি পাকিস্তানি, এটা তো এখনো কোর্ট প্রমাণ করেনি, আপনি কেন বলছেন খুনি পাকিস্তান? বাংলাদেশের এডিটর কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির সম্পাদক নুরুল কবির। ওসমান হাদির মৃত্যুর পর উন্মত্ত জনতা গত 18ই ডিসেম্বর ডেইলি স্টার অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে ছুটে যান সম্পাদক নুরুল। শুরু হয় ধাক্কাধাক্কি। এই রকম হয়রানির ঘটনা এক নয়, একাধিক। আজকের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 381 জন বাংলাদেশের সাংবাদিক হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে পুলিশি নির্যাতন ও হুমকির শিকার হন অন্তত 23 জন। প্রাণনাশের হুমকি পান 20 জন সাংবাদিক। প্রকাশিত সংবাদ বা মতামতকে কেন্দ্র করে মামলার সম্মুখীন হন কমপক্ষে 123 জন। পেশাগত দায়িত্ব পালনের সময় সরাসরি হামলার শিকার হন 118 জন সাংবাদিক। We have not only to just react, stand together, but we have to respond. We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে। বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীন মতপ্রকাশের ঝুঁকি রয়েছে বরাবর। বিগত শাসনে প্রথম আলোর মতো সংবাদ মাধ্যমগুলির প্রতি সরাসরি বিষোদ্গার করতেন শেখ হাসিনা। একটা 7 বছরের শিশু, তার হাতে 10টা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা। স্বনামধন্য এক পত্রিকা, খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে। হাসিনার সরকারের পতনের পর গত 1.5 বছরে বাংলাদেশের সংবাদ মাধ্যমের অবস্থা আরও শোচনীয় হয়েছে। দেশের একাংশের দাবি, এমন শোচনীয় অবস্থা আগে কখনো হয়নি। এখন সংবাদ মাধ্যমগুলি মব আক্রমণ, হুমকি ভয়ে ধুঁকছে। চাকরি যাচ্ছে সাংবাদিকদের। প্রশ্ন, সরকার বদলালো, কিন্তু এই অবস্থার পরিবর্তন হলো না কেন? ইউনূস সরকারের আমলেই ভাঙচুর হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টারের মতো সংবাদ মাধ্যমের অফিস। জেলে যাচ্ছেন, হেনস্থা হচ্ছেন আনিস আলমগীর ও নুরুল কবিরের মতো সাংবাদিকেরা। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশে গণতন্ত্রের অবস্থানের কথা বললেও আদৌ তার বাস্তবতা কতটুকু? Is the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion.